ॐ परतत्त्वे सदा लीनो रामकृष्णसमागया यो धर्मस्थापनरतो वीरेशं तं नमाम्यहम्। आज 27 ডিসেম্বর 2025 শনিবার আমাদের মনসাদ্বীপ রামকৃষ্ণ মিশন আশ্রমে প্রাত্যহিক যে প্রত্যেক সপ্তাহে যে পাঠ হয় তারই অংশ হিসেবে আজকে আমাদের স্বামী বিবেকানন্দের পত্রাবলী পাঠ এবং আলোচনা হবে। স্বামী বিবেকানন্দের পত্রাবলী। সাহিত্যের ক্ষেত্রে পত্র খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট, যা কোনো একজন মানুষের মনের ভাব বা তার চিন্তাভাবনার প্রকাশক হিসেবে পরিচিত হয় এবং সাহিত্যের ক্ষেত্রে পত্রের খুবই একটা গুরুত্ব আছে। তো সেই হিসেবে আমাদের নরঋষি নারায়ণ বলা হতো তাকে, শ্রীরামকৃষ্ণের কথায়। সেই স্বামী বিবেকানন্দ বা নরেন্দ্রনাথ তিনি চিঠি লিখছেন এখানে। তো তিনি যখন বিখ্যাত হননি তখন থেকেই চিঠি লিখছেন। সে তো 1893 যখন চিকাগো গেলেন, আমেরিকায় গেলেন, তারপর তিনি বিখ্যাত হলেন ওই চিকাগো বক্তৃতার পর। তো তার আগেই আমাদের যে জায়গাটা 27 নম্বর চিঠি থেকে আমরা শুরু করছি আজকের যে পাঠটা। আগের ক্লাসগুলোতে 26টা চিঠি আমরা আলোচনা করেছি। তো আজকে 27 নম্বর চিঠিতে আমরা আজকের যে পাঠ আলোচনা আছে সেটা শুরু করছি। তো তখন এই সালটা হচ্ছে 1890। আমরা যে প্রথম চিঠিটা পেয়েছিলাম সেই প্রথম চিঠিটির সাল ছিল যে 1 নম্বর যে চিঠিটি হিসেবে 1888, মানে ঠাকুরের শরীর যাওয়ার পর। ঠাকুরের শরীর গেল 1886, 2 বছর পর। মানে তার আগেও কিন্তু, মানে 1886 ঠাকুরের শরীর যাওয়ার পর ঠাকুরের বেশিরভাগ সন্ন্যাসী পার্ষদ যারা, স্বামী বিবেকানন্দ, ব্রহ্মানন্দ, প্রেমানন্দ আর শারদানন্দ বা আরও অন্যান্য যারা আছেন 16 জন পার্ষদ, তারা পরিব্রাজক অবস্থায় বেরিয়ে গেছিলেন, যে যার মতো করে সাধন ভজন করছিলেন। তো তার আগে বরানগর মঠে ঠাকুরের ইচ্ছে ছিল এবং স্বামীজির প্রচেষ্টায় প্রথম বরানগর মঠ তৈরি হলো। আপনারা সকলেই জানেন বলরাম মন্দিরে মিটিং হয়েছিল, রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা হয়েছিল 1 মে। সেটাকে এখনও প্রতিষ্ঠা দিবস হিসেবে সম্মানের সঙ্গে, শ্রদ্ধার সঙ্গে পালন করা হয় রামকৃষ্ণ সংঘে। বেলুর মাঠে বিশাল প্রোগ্রাম হয়, ম্যানেজিং কমিটির বা বিভিন্ন রকমের মিটিং এসব হয়। তো সেই 88 থেকে স্বামীজির পত্রগুলো পাওয়া যায়, 88 থেকে। এবার তখন মানে এখন কিন্তু তিনি নরেন্দ্রনাথ বলেই তিনি পরিচয় দিচ্ছেন। তো আর চিকাগো বক্তৃতার পর বিশ্ববিখ্যাত হয়ে যাওয়ার পর কিন্তু তিনি বিবেকানন্দ হিসেবে পরিচিতি লাভ করেছিলেন। আর এই চিঠিটি প্রথম দিকে বেশ কিছু চিঠি আমরা কাশীর জমিদার প্রমোদদাস মিত্র বলে এক সংস্কৃতে পণ্ডিত বিশারদ, সেই প্রমোদদাস মিত্র অ্যাকচুয়ালি কলকাতার লোক ছিলেন, বাগবাজার অঞ্চলের লোক ছিলেন, কিন্তু ব্যবসা বা অন্যান্য বিভিন্ন কারণে তার পূর্বপুরুষেরা কাশীতে স্থায়ীভাবে বসবাস করতে শুরু করেন এবং তিনি সেখানে রাজাবাবু নামে পরিচিত ছিলেন। এই প্রমোদদাস মিত্র একটু চরমপন্থা অবলম্বন করতেন, একটু কট্টর ছিলেন। নিজে ব্রাহ্মণ ছিলেন না, মিত্র কায়স্থ ছিলেন, কিন্তু ব্রাহ্মণ্যবাদের যে সমস্ত আচার আচরণ বা কৌলিন্য, এইগুলো নিয়ে খুব মানে অর্থোডক্স টাইপের ছিলেন। তিনি খুব গোড়া ছিলেন প্রমোদদাস মিত্র। এবং পরবর্তীকালে প্রমোদদাস মিত্রের সঙ্গে কিন্তু রামকৃষ্ণ সংঘের খুব একটা মানে সদ্ভাব ছিল না। প্রথম দিকে রামকৃষ্ণ ওখানে সেবাশ্রম হয়েছে, আপনারা জানেন সবাই, কাশীতে, বেনারস বা কাশীতে, সেখানে কাশী সেবাশ্রম বলে একটি বিখ্যাত হাসপাতাল আছে। সেই প্রতিষ্ঠার ব্যাপারে কিন্তু প্রমোদদাস মিত্র খুব অবদান আছে। উনি কাশীর জমিদার বলে পরিচিত ছিলেন, রাজাবাবু বলা হতো তাকে। আর কাশীর সমাজে, মানে কাশীর যে সোসাইটি যেটা,
সামাজিক যে সংস্থা যেটা, সেখানে ওনার একটা মান মর্যাদা ছিল, খুব উচ্চ স্তরের ছিলেন। ওই মানে গৃহহীন অন্নহীন কিছু যুবক ছেলে বা যুবক ছোকরা তাদেরকে আশ্রয় দিয়েছিলেন। মিত্রবাবুর জমিদার বাড়িতে তারা আশ্রয় পেত। তো সেটা কিন্তু মানে পরবর্তীকালে যে দেশ বা দ্বন্দ্ব হয়েছিল বা তিনি ওই সাধুদের সেবা এইসবে বিশ্বাস করতেন না। তিনি পুরনো পন্থীদের মতো যে সাধুরা বনে জঙ্গলে থাকবে, হ্যাঁ, ধ্যান, ভগবানের নাম জপ এসব নিয়ে থাকবে, হ্যাঁ, সাধুরা বক্তৃতা করবে, সাধুরা হাসপাতালে সেবা করবে, এই সব ব্যাপার মানে এই সব ব্যাপার তিনি ঠিক মনে প্রাণে মেনে নিতে পারতেন না। বা কোনো মানুষ সাত সমুদ্র 13 নদী পার হয়ে বিদেশ যাবে, হ্যাঁ, এই সমস্তগুলো মানতে পারতেন না। অর্থোডক্স ছিলেন, প্রাচীনপন্থী ছিলেন। কিন্তু স্বামীজি তাকে খুব সম্মান করতেন, খুবই সম্মান করতেন। তো তার চিঠিতে বারবার আমরা দেখি, এবং পরবর্তীকালে রামকৃষ্ণ সংঘও কিন্তু এই প্রমোদদাস মিত্র বা মিত্র পরিবারকে সশ্রদ্ধ সম্মানের চোখেই দেখে কিন্তু প্রমোদদাস মিত্রকে। আর প্রমোদদাস মিত্র সিনিয়র ছিলেন, অনেক সিনিয়র ছিলেন স্বামীজির থেকে, এবং স্বামীজি শাস্ত্রের ব্যাপারে কোনো জিজ্ঞাসা থাকলে বা কোনো কনফিউশন থাকলে স্বাভাবিকভাবেই উনি একজন পণ্ডিত, লোকসমাজে পরিচিত, তার সাথে কথা বলতেন বা বিভিন্ন বিষয়ে আলোচনা করতেন। আগের চিঠিগুলোতে আমরা আলোচনা করেছি, আপনারা কেউ যদি পত্রাবলী পড়েন দেখবেন প্রথম দিকে যে 26-27টা চিঠি তিনি প্রমোদদাস মিত্রকে লিখছেন, এবং সেখানে ছন্দে মানে প্রত্যেকটা চিঠিতে মানে তার গ্রেটনেস সম্পর্কে বলছেন, তিনি যে কত পণ্ডিত, তিনি যে কত সহৃদয়। আর এখানে আরেকটা কথা বলতে ইচ্ছে করছে যে যখন প্রমোদদাস মিত্র জানলেন যে নরেনের বাবা ব্যারিস্টার ছিলেন, কিন্তু যখন মারা গেছেন আর্থিক দুরবস্থার মধ্যে তারা পড়েছিলেন, তো তার মাকে সাহায্য করার জন্য কিছু টাকা তিনি পাঠিয়েছিলেন। কিন্তু অভিজাত সম্প্রদায়ের আমাদের যে বাঙালি পরিবারে অভিজাত যারা বা খুব উচ্চ বংশের যারা, তাদের পেটে ভাত নেই কিন্তু সম্মানটা বড় ব্যাপার, কারো কাছে ভিক্ষে আমি নেব না, এইভাবে কিন্তু ভুবনেশ্বরী মা ভুবনেশ্বরী সেই টাকাটা রিফিউজ করেছিলেন। তো চিঠিতে সেটা আছে, আমরা আগের আলোচনাগুলোতে সেটা পড়েছিলাম। তো মানে একটা মানবিক দিকও ছিল প্রমোদদাস মিত্রের, যে যখন তিনি শুনলেন এই নরেনের মা এবং ভাইয়েরা কষ্টে আছে, তাদের আর্থিকভাবে সাহায্য করার চেষ্টা করেছিলেন, কিন্তু সেটা নেননি, সেটা আলাদা ব্যাপার, কিন্তু এই মানবিক ব্যাপারটা আছে। এই ধরনের অনেক কিছুই। তারপরে স্বামীজি তার কাছ থেকে সংস্কৃত বই, যে সেই সময় তো মঠ সবে তৈরি হচ্ছে, মঠের টাকা পয়সা নেই, কিছু নেই, কোনো বইপত্র দরকার হলে প্রমোদদাস মিত্রের কাছে চাইতেন। প্রমোদদাস মিত্র ব্যাকরণ কৌমুদী বা এই ধরনের বিভিন্ন বইপত্র মঠে পাঠিয়েছিলেন। মানে এখনও আমাদের যে বেলুড় মঠের যে লাইব্রেরিটা আছে, ওখানে প্রমোদদাস মিত্র দেওয়া কিছু কিছু বই এখনও কিন্তু সংরক্ষিত আছে। তো এরকম করে প্রথম দিকে খুবই সদ্ভাব ছিল প্রথম দিকে। তারপরে স্বামীজির বা স্বামীজি বলবো না, কারণ স্বামীজির যা কিছু সবই তো শ্রীরামকৃষ্ণের, তো সেই শ্রীরামকৃষ্ণের ভাবধারার সাথে উনি নিজেকে মেলাতে পারেননি। কিন্তু বিদ্বেষ বা দেশাদেশি রাগারাগি এইসব ছিল না, কিন্তু একটা মানে একটা দূরত্ব ছিল মানে শেষ পর্যন্ত। এই তো ইতিহাসটা বলা হলো। শ্রদ্ধা কিন্তু তাকে করা হয়, কারণ পত্রাবলীতে কিন্তু তার চিঠি দিয়ে আমাদের পত্রাবলী, স্বামী বিবেকানন্দের পত্রাবলী শুরু হয়েছে। তো আজকে যে চিঠিটা আমরা শুরু করব, ছোট্ট চিঠি, আজকে যে কটা চিঠি আছে খুবই ছোট ছোট চিঠি আছে, তো সেইখান থেকে আমরা আলোচনা করব। 27 নম্বর চিঠি, এটা লিখছেন 4 ফেব্রুয়ারি 1890, প্রমোদদাস বাবুকে লিখিত। শুরু করছেন ওং বিশ্বেশ্বর জয়তী, গাজীপুর থেকে লিখছেন। গাজীপুরটা হচ্ছে কাশী থেকে কিছুটা দূরে। এবং আরেকটা বলি, গাজীপুরে এই পাওহরি বাবা বা পবনহরি বাবা, মানে যিনি কিছু খান না আর কি, বায়ু খেয়ে বা বাতাস খেয়ে, পবন মানে বাতাস, পবনহরি বাবা, তো সেই বাতাস খেয়ে বা কিছু না খেয়ে যে থাকে সে পাওহরি বাবা, সেই পাওহরি বাবার কাছে গেছেন। এবং সেখানে গাজীপুর, সেটা সে বেনারস থেকে কিছুটা দূরে, তো সেখানে গেছেন। তো সেইখানে প্রমোদদাস বাবুকে লিখছেন। শুরু করছেন, পূজ্য পাদেষু আপনার পত্র পাইয়াছি এবং বহু ভাগ্যফলে বাবাজির সাক্ষাৎ হইয়াছে। বাবাজি মানে এখানে ওই পাওহরি বাবার সাক্ষাৎ হইয়াছে। ইনি অতি মহাপুরুষ, বিচিত্র ব্যাপার,
এবং এই নাস্তিকতার দিনে ভক্ত এবং যোগের অত্যাশ্চর্য ক্ষমতার অদ্ভুত নিদর্শন। আমি ইহার শরণাগত হইয়াছি, আমাকে আশ্বাসও দিয়াছেন, সকলের ভাগ্যে ঘটে না। বাবাজির ইচ্ছা কয়েক দিবস এই স্থানে থাকি, তিনি উপকার করিবেন। অতএব এই মহাপুরুষের আজ্ঞানুসারে দিন কয়েক এ স্থানে থাকিব। ইহাতে আপনিও আনন্দিত হইবেন, সন্দেহ নাই। পত্রে লিখিলাম না, কথা অতি বিচিত্র, সাক্ষাতে জানিবেন। ইহাদের লীলা না দেখিলে শাস্ত্রে বিশ্বাস পুরা হয় না। এবার আমাদের মতো সাধারণ ভক্তের কাছে এই চিঠিটা পড়লে কেমন একটা লাগছে মানে যে তিনি তো শ্রীরামকৃষ্ণকে দেখেছেন, আবার পাউহারি বাবাকে দেখতে যাওয়ার কি আছে। আবার আপনাদের এটাও মনে থাকবে ওই বুদ্ধগয়াতে স্বামী শিবানন্দজিকে নিয়ে স্বামীজি একবার বুদ্ধগয়াতে গেছিলেন। আপনাদের মনে আছে, অনেকের যারা ঠাকুরমা স্বামীজি সাহিত্য নিয়ে চর্চা করেন বা পড়েন তারা জানেন, ওই বুদ্ধগয়াতে গিয়ে ওই বোধি বৃক্ষের নিচে বসে শিবানন্দজি মহারাজ, অভেদানন্দজি মহারাজ আর আমাদের স্বামীজি, এরা তিনজনে মিলে গেছিলেন। তারপরে ঠাকুর বলছে, তোরা হেথায় হোথায় ঘুরে বেড়াচ্ছিস, সেখানে কোথাও কিছু নেই, সব এইখানে আছে, নিজের চেহারাকে দেখিয়ে। কিন্তু এরা তো সাধক, এরা মানে যেখানে একটু ভালো পায় সেখানে চলে যায়, মানে মন মানে না আর কি। তারপরে শেষমেশ সব জায়গায় এদিক ওদিক ঘুরে তারপর সে বোঝে যে শ্রীরামকৃষ্ণেই সব কিছু আছে, ফালতু এদিক ওদিক ঘুরে কোনো লাভ নেই। ওই বুদ্ধদেবের দর্শন পেয়েছিলেন, এরকম একটা সেরকম পাউহারি বাবার কাছেও গেছিলেন। পরে আমরা দেখব যে পাউহারি বাবা সম্পর্কে কয়েকটা কথা বলছেন, নেগেটিভই কথা বলছেন। তো এমনি ভালো মানুষ, ব্রাহ্মণ সন্তান, বৈষ্ণব ভাব সম্পন্ন। তারপরে আরও কিছু ব্যাপার আছে, সেগুলো পরবর্তী চিঠিতে আসবে যখন আমি বলবো। তো উনি বলছেন যে ভাগ্যফলে বাবাজির সাক্ষাৎ হইয়াছে, অতি মহাপুরুষ, বিচিত্র ব্যাপার। এবং এই নাস্তিকতার দিনে ভক্ত এবং যোগের ভক্তি এবং যোগের অত্যাশ্চর্য ক্ষমতার অদ্ভুত নিদর্শন স্বামীজি দেখছেন। তার মধ্যে যে যোগ ভক্তি এগুলো আছে এবং এর শরণাগত হয়েছি, আমাকে আশ্বাসও দিয়েছেন, সকলের ভাগ্যে ঘটে না। উনি কারোর সাথে কথাই বলতেন না, স্বামীজিকে দেখে তারও মনে হয়েছে, তো তিনি তাকে বলেছেন তুমি থাকো, আশ্বাস দিয়েছেন যে আমি তোমাকে মানে কিছু বলবেন বা কিছু জানতে পারবে তার কাছ থেকে, এরকম। বাবাজির ইচ্ছা কয়েক দিবস এই স্থানে থাকি, তিনি উপকার করিবেন। কি আর উপকার করবে, তার তো হয়ে গেছে, শ্রীরামকৃষ্ণকে পেয়ে গেছেন, তার সবই হয়ে গেছে। তো স্বামীজিরও মনে হচ্ছে, বাবারও হয়তো মনে হচ্ছে যে কিছু দেবো আর কি। অতএব এই মহাপুরুষের আজ্ঞানুসারে দিন কয়েক স্থানে থাকিব। ইহাতে আপনিও আনন্দিত হইবেন, সন্দেহ নাই। পত্রে লিখিলাম না, কথা অতি বিচিত্র, সাক্ষাতে জানিবেন। মানে অনেক অদ্ভুত দর্শনের কথা বা অনেক অলৌকিকতার কথা এই সব হচ্ছে আর কি। তো সেইগুলো বলছেন তিনি, আর এগুলো চিঠিতে লিখতে চাইছেন না, বলছে যখন সাক্ষাৎ হবে তখন একান্তে বলবেন আর কি। ইহাদের লীলা না দেখিলে শাস্ত্রের বিশ্বাস পুরা হয় না। দেখুন, মহাপুরুষ দর্শন খুব ইম্পর্টেন্ট, কিন্তু সাধু দর্শন খুব ইম্পর্টেন্ট। কিন্তু গেরুয়া পড়লেই কিন্তু সাধু হয় না। সাধু মানে যে সৎ চরিত্র, সেটা গৃহস্থ হোক আর সন্ন্যাসী হোক। তো গৃহস্থ এবং সন্ন্যাসী মানে দুটোই কিন্তু ইম্পর্টেন্ট। এবার সৎ গৃহস্থের মধ্যে থেকেই তো সন্ন্যাসী আসবে। তো গৃহস্থকে কিন্তু রামকৃষ্ণের সঙ্গে খুব সম্মান দেওয়া হয়, কারণ গৃহস্থ না থাকলে সঙ্গই চলবে না। গৃহস্থ এবং সন্ন্যাসী দুজনেরই দরকার। গৃহস্থ তো সাপ্লাই লাইন, গৃহস্থ থেকেই তো সন্ন্যাসী আসবে। তারপরে চালানো মানে আর্থিক দিকটা, এটাও তো গৃহস্থরা না করলে তো চলবে না। সেই জন্য গৃহস্থদের একটা ইম্পর্টেন্ট রোল আছে। সৎ গৃহস্থ হওয়া কিন্তু ভালো, মানে অধঃপতিত সাধু হওয়ার থেকে সৎ গৃহস্থ হওয়া ভালো। মানে খারাপ সাধু হওয়ার থেকে মানে সৎ গৃহস্থ হওয়া কিন্তু অনেক ভালো। তো সেটাই বলা হচ্ছে। আর যারা আধ্যাত্মিক পথের পথিক বা যারা ভক্তি যোগের পথিক, তারা সব জায়গাতে যেখানে ভালো কিছু শুনতে পায় তার ভালো লাগে,
ভগবানের কথা শুনতে সব জায়গাতেই ভালো লাগে। বিভিন্ন রকমের কথা হয়তো বা বিভিন্ন রকমের কনফিউশনও তৈরি হয়, কিন্তু তবুও আমাদের ভালো লাগবে। দেখবেন সৎ প্রসঙ্গ বা ঈশ্বরের যে কোনো কথা সেটা, এবং যে কোনো সম্প্রদায়ের কথা দেখবেন সবটাই ভালো লাগে। শ্রীকৃষ্ণের কথা শুনলাম আমাদের ভালো লাগলো, কালী মায়ের কথা শুনলাম আমাদের ভালো লাগলো, বুদ্ধদেবের কথা শুনলাম, হজরত মোহাম্মদের কথা শুনলাম, সবারটাই ভালো। যে ভক্ত তার সব কিছুই ভালো লাগবে, কিন্তু মানে এটাই তো স্বাভাবিক যে সৎ যে ভালো, সে ভালোর সবটাই ভালো লাগবে, সে যে কোনো সম্প্রদায়কে বিলং করুক না কেন। এই আর এরকমভাবে প্রমোদ দাসবাবুকে লিখছেন, ওই মহাপুরুষের কথা বলছেন, মানে কিছুটা বলছেন, সবটা পরে সাক্ষাতে আলোচনা হবে এরকম একটা বলছেন, এবং শেষ করছেন দাস নরেন্দ্র এরকমভাবে। আর এই পত্রের বিষয় গোপন রাখিবেন, পুনশ্চ দিয়ে লিখছেন যে এই পত্রের কথা আপনি বলবেন না, যে আমি যে আপনাকে বললাম যে এত অলৌকিক এইসব ব্যাপার ট্যাপার আছে, হ্যাঁ, অদ্ভুত নিদর্শন, এই সমস্ত ভক্তি যোগ, এতে অত্যাশ্চর্য ক্ষমতার অদ্ভুত নিদর্শন, এইসব যে বললাম এগুলো বাইরে 7 কান 5 কান করবেন না আর কি, এটা বলছেন আর কি। এইটা এই প্রমোদ দাস মিত্রকে লেখা হলো। এরপরে 27 নম্বর চিঠিটা হলো, এরপরে 28 নম্বর চিঠি। আগেরটা 27 নম্বর চিঠিটা 4 ফেব্রুয়ারির ছিল, এটা 6 ফেব্রুয়ারি, মানে দুদিন পরে 6 ফেব্রুয়ারি, এবং এটি লিখছেন বলরামবাবুকে। বলরামবাবু আপনারা জানেন বলরাম বসু, বাগবাজারে যে বলরাম মন্দির আছে, যেখানে ঠাকুর যেতেন এবং রাত্রে কলকাতায় থাকলে একমাত্র ওইখানেই থাকতেন। পরবর্তীকালে যখন কাশীপুর বা শ্যামপুকুর বাটি হলো তখন ওখানে থাকতেন, সেটা তা ওদের আশ্রমই হয়ে গেছিলো, ওনার থাকার জন্যই করা হয়েছিল, সেই হিসেবে থাকতেন। তার আগে কলকাতায় আসলে একমাত্র এই বলরাম মন্দিরেই থাকতেন, এবং ওখানে বলা হতো যে বলরামের অন্ন খুব শুদ্ধ অন্ন, বলরামের অন্ন খুব শুদ্ধ অন্ন। সেই বলরাম বাবুকে লিখছেন। আর এইখানে কয়েকটা কথা আছে, এটা এই চিঠিটাতেই কিনা আমি পরে দেখছি, না এটাতে পরের চিঠিটাতে আছে, ঠিক আছে, এই চিঠিটাতে ওইটা নেই। তো এইখানেও 6 তারিখে গাজীপুর থেকেই লিখছেন, মানে আর একটা পরিচয় হচ্ছে বলরাম বসুর, যে ওনার যে শালাবাবু উনি হচ্ছেন প্রেমানন্দজি মহারাজ, বাবুরাম মহারাজ, আমাদের রামকৃষ্ণ মঠ মিশনের প্রথম যিনি ম্যানেজার ছিলেন প্রেমানন্দজি মহারাজ। আর আটপুরে যার জন্মস্থান, ওই হুগলি জেলার আটপুর বলে একটা জায়গা আছে, আটপুর রামকৃষ্ণ মিশন, আপনারা অনেকেই গেছেন হয়তো, সেই আটপুরে তার জন্মস্থান। সেই বাবুরাম মহারাজের জামাইবাবু হচ্ছেন এই বলরাম বসু, মানে আমাদের বাবুরাম মহারাজের দিদি কৃষ্ণভামিনী বড়দি, সেই বড়দির হাজব্যান্ড ছিলেন এই বলরাম বসু, ঠাকুরের ভক্ত। তো সেই বলরাম বাবুকে লিখিত। পূজ্য পাদেশু পাওহারি বাবার সহিত আলাপ অতি আশ্চর্য পাওহারি বাবার সহিত আলাপ অতি আশ্চর্য মহাত্মা, বিনয় ভক্তি এবং যোগমূর্তি, আচারী বৈষ্ণব কিন্তু দেশ বুদ্ধি রহিত, মানে বৈষ্ণবদের মধ্যে খুব ওই ছোঁয়াছুঁয়ি এসব ব্যাপার আছে, কিন্তু ইনি ওরকম নন, আচারী বৈষ্ণব কিন্তু দেশ বুদ্ধি রহিত, ওই দেশ হিংসা এইসবগুলো নেই অতটা। মহাপ্রভুকে বড় ভক্তি, পরমহংস মহাশয়কে বলেন এক অবতার চেয়ে আমাকে বড় ভালোবাসিয়াছেন, তাহার অনুরোধে কিছুদিন এ স্থানে আছি। ইনি 2-6 মাস একাক্রমে সমাধিস্থ থাকেন, এই পাওহারি বাবা। বাংলা পড়িতে পারেন, পরমহংস মশাইয়ের ফটোগ্রাফ রাখিয়াছেন, মানে ঠাকুরের শ্রীরামকৃষ্ণদেবের ছবি রেখেছেন পাওহারি বাবা। সাক্ষাৎ এখনও হয় না, দ্বারের আড়াল থেকে কথা কহেন, এমন মিষ্ট কথা কখনো শুনি নাই। আরও অনেক কথা ইহা সম্বন্ধে এখন বলিব না, মানে ওই 5 কান করতে চাইছে না। ইহার জন্য একখানি চৈতন্য ভাগবত পত্রপাঠ যেথায় পাও পাঠাইবে। এটা মানে ইনি রসদদার টাইপের ছিলেন, যেমন মথুরচন্দ্র এরা সব ছিল না ঠাকুরের, তো স্বামীজিদের বা নরেন্দ্রনাথের বা এই ঠাকুরের যে গুরু ভাই যারা, স্বামীজির যারা গুরু ভাই, তাদের কারো কিছু লাগলে না ওরা এই মানে আমাদের এই বলরামবাবু, গিরিশ ঘোষ, মাস্টারমশাই এদের কাছে চাইতো। তো উনি বললেন যে ইনি তো একজন বৈষ্ণব, তো সেই জন্য একখানা চৈতন্য ভাগবত পত্রপাঠ যেথায় পাও পাঠাইবে।
কোন ঠিকানায় পাঠাবে সেটাও বলছেন, গগনচন্দ্র রায়, আফিং ডিপার্টমেন্ট, গাজীপুর, এই ঠিকানায় পাঠাইবেন। ইহাতে অন্যথা না হয়। ইনি তোমাদের একজন আইডিয়াল বৈষ্ণব, আদর্শ বৈষ্ণব, খুব পণ্ডিত, কিন্তু ধরিবার জো নেই। এরও একজন হৃদে অর্থাৎ বড় ভাই কাছে আছে, সেও বাটিতে ঢুকিতে পায় না। তবে হৃদের মতো নহে। চৈতন্যমঙ্গল যদি ছাপা হইয়া থাকে, তাহাও পাঠাইও। ইনি গ্রহণ করিলে তোমার পরম ভাগ্য জানিবে। ইনি কাহারও কিছু লয়েন না, কি খান কি করেন কেহ জানে না। আমি স্থানে আছি, কাহাকেও বলিও না, ও আমাকেও কাহারও খবর দিবে না। আমি বড় কাজে বড় ব্যস্ত। মানে একটু গোপনীয়তা করছেন, কেন করছেন সেটা আমরা পরবর্তীকালে বুঝতে পারবো। তো এরকম গোপনীয়তা করছেন, আর পাওহারি বাবার প্রচণ্ড প্রশংসা করছেন। আর পাওহারি বাবার এখানে একটা বলি, তো ওই গুহা মতো একটা ছিল, সেখানে সিমেন্টিং করা আছে, এবং তিনি বেরোতেন না, কারোর সাথে দর্শনও হতো না। দেওয়াল আছে, দেওয়ালের ওপারে পাওহারি বাবা থাকতেন, বাইরে থেকে কেউ যদি কথা বলতে চাইতো, তার যদি মনে হতো কথা বলতেন, এরকম। এখনও গাজীপুরে এটা আছে, কেউ যদি দেখতে যেতে চায় ওখানে আছে। ঠাকুরের মূর্তি টুর্তি বসিয়েছে, ঠাকুরের ছবিটা যেটা পাহাড়ি বাবার গায়ে ছিল ওটা সাজিয়ে রাখা হয়েছে, এবং তিনি চাইলে লোক দেখা করতে পারতো এরকম। তিনি বেরোতেনই না, পারতপক্ষে বেরোতেনই না। আর আরেকটা এখানে বললেন যে শ্রীরামকৃষ্ণের যেরকম হৃদয় ছিল, হৃদয় তার সেবা যত্ন এসব করতো, গালাগালিও দিত, মামা মামা বলে গালাগালিও দিত, অনেক কিছু, অনেক সুযোগ সুবিধাও পেয়েছে। পরবর্তীকালে তো হৃদয়কে ওই দক্ষিণেশ্বরের স্টেট থেকে তাড়িয়েও দেওয়া হয় তার আচার আচরণের জন্য, এরকম। তো বলছে মজা করে যে এরও একজন হৃদয় আছে, তাকেও ঘরে ঢুকতে দেয় না, মানে এরকম করে বলছেন আর কি। তারপরে আরেকটা যেটা আমরা খুব বড়, যে পরমহংস মশাইকে মানে রামকৃষ্ণদেবকে চিনেন, রামকৃষ্ণদেবকে জানেন, বাংলা বলতে পারেন, এটা একটা। আর আচারী বৈষ্ণব, কিন্তু দেশ বুদ্ধি নেই। দেশ বুদ্ধি মানে হিংসা, এসব সমস্ত হিংসা এসবগুলো নেই আর কি। আর মহাপ্রভুতেও বড় ভক্তি, চৈতন্য বৈষ্ণব ছিলেন, স্বাভাবিকভাবেই মহাপ্রভুকে তো ভালোবাসবেই। আর পরমহংসকে বলছেন যে এক অবতার বলে স্বীকৃতি দিচ্ছে। আর আমাকে বড় ভালোবাসিয়াছেন, তাহার অনুরোধে কিছুদিন স্থানে আছি। আর বাংলা পড়িতে পারেন। পরমহংস মশাইয়ের ফটোগ্রাফ রাখিয়াছেন, সাক্ষাৎ এখনও হয় না। দ্বারের আড়াল থেকে কথা কহেন, এমন মিষ্ট কথা কখনো শুনি নাই, স্বামীজি বলছেন। স্বামীজির একটা ব্যাপার ছিল, যখন প্রশংসা করতো ঢেলে প্রশংসা, আর যখন গালাগালি দেওয়ার থাকতো ঢেলে গালাগালি দিতেন, এরকম। আরও অনেক কথা ইহার সম্বন্ধে এখন বলিব না, অনেক কিছু আছে, কারণ অনেক অলৌকিক কথা আছে, তো সেগুলো বলছে এখন বলবো না। এবং একটা রিকোয়েস্ট যে এর জন্য পারলে একটা চৈতন্য ভাগবত পাঠাও, তাছাড়া যদি চৈতন্যমঙ্গল ছাপা হয়ে থাকে সেটাও একটা পাঠাতে পারো। আর আরেকটা বলছেন যে কোন ঠিকানায় পাঠাবে সেটাও মানে বলছেন আর কি। আর এখানে প্রসঙ্গত একটা জিনিস আছে, সতীশবাবু বলে তার এক বন্ধু ছিল, স্বামীজির বাল্য বন্ধু, সেই ওখানে থাকতো। তো ওই গাজীপুরে তার বাংলোতেই প্রথমে স্বামীজি ছিলেন। তার গগনচন্দ্র রায় ওই সতীশবাবুদেরই বন্ধু, মানে সতীশবাবু হচ্ছে স্বামীজির বাল্য বন্ধু, সতীশচন্দ্র মুখোপাধ্যায়। ওই ঈশানচন্দ্র মুখোপাধ্যায় বলে ঠাকুরের এক ভক্ত ছিলেন, তার বন্ধু, তার ছেলে আর কি। আর গগনচন্দ্র রায় হচ্ছে সতীশবাবুদের বন্ধু। তো গগনচন্দ্র মানে কোন ঠিকানায় পাঠাবে সেই ঠিকানাটা দিচ্ছেন। আর বলছেন যে ইনি তোমাদের একজন আইডিয়াল বৈষ্ণব, খুব পণ্ডিত, কিন্তু ধরিবার জো নেই। এরও একজন হৃদয় অর্থাৎ বড় ভাই কাছে আছে, সেও বাটিতে ঢুকিতে পায় না। তবে হৃদয়ের মতো নহে। চৈতন্যমঙ্গল যদি ছাপা হইয়া থাকে, তাহাও পাঠাইও। ইনি গ্রহণ করিলে তোমার পরম ভাগ্য জানিবে। ইনি কাহারও কিছু লয়েন না। আর আরেকটা প্রশংসা করা হচ্ছে যে পাওহারি বাবা কারো কাছ থেকে কিছু নেন না। শ্রীরামকৃষ্ণের ওখানেও শ্রীরামকৃষ্ণ বলতেন যে এখানে লোক কেন আসে জানো তো, এখানে কোনো খ্যাট দিতে হয় না, এখানে কোনো পেলা দিতে হয় না, কোনো খ্যাট দিতে হয় না, সেজন্য সবাই আসে। তো এখানেও কোনো পেলা দিতে হয় না। তো ইনি গ্রহণ করিলে তোমার পরম ভাগ্য জানিবে। আর ইনি কাহারও কিছু লয়েন না, কি খান কি করেন কেহই জানে না। আমি স্থানে আছি, কাহাকে বলিও না, ও আমাকেও কাহারও খবর দিবে না, মানে আমার খবরও তুমি কাউকে কথা প্রসঙ্গেও বলবে না। আমি বড় কাজে বড় ব্যস্ত। দাস নরেন্দ্র। এইভাবে চিঠিটা শেষ করলেন। এরপরে নেক্সট চিঠি যেটা 7ই ফেব্রুয়ারি ওই গাজীপুর থেকেই লিখছেন,
প্রমোদ দাস বাবুকেই লিখছেন। আর এটা একটা মনে হতে পারে এত ঘন ঘন চিঠি লিখছে কেন, আগেকার দিনে তো ফোন টোন ছিল না, তো আর এন্টারটেনমেন্টেরও খুব অপ্রতুলতা ছিল, মানে এন্টারটেনমেন্ট ছিল না, তো তখন ওই চিঠি লেখা, বই পড়া, শাস্ত্র পড়া, এই সবগুলোই এন্টারটেনমেন্ট। তো সেই হিসেবে চিঠি ফিঠি এত ঘন ঘন আছে। এখন তো সব ফোনে মোবাইলে মেসেজ, এখন আর কেউ চিঠি লেখে না। তো চিঠি এখন মানে আমরা যেহেতু স্কুলে আছি, ওই যে গার্জেনরা লেখে বা ছেলেরাও লেখে, চিঠি লিখতে সবাই ভুলে গেছে। চিঠি কিভাবে লিখতে হয়, শুরু কিভাবে করতে হয়, আপনাদের মনে আছে হয়তো স্ট্রাকচার, যে শুরু করবে কিভাবে, টু দা বা প্রতি বলে শুরু করবে, ডান দিকে লিখবে, কোথা থেকে লিখছে, তারিখ, এই স্ট্রাকচারটাই এখন মনে নেই। এখন নতুন প্রজন্ম তো পারছেই না, মানুষও সব ভুলে গেছে আর কি। তো এবার নেক্সট চিঠি আমরা 29 নম্বর চিঠি, সব ছোট ছোট চিঠি, এটাও প্রমোদ দাস মিত্রকে লিখছেন 7ই ফেব্রুয়ারি 1890। পূজ্যপাদেষু, এইমাত্র আপনার পত্র পাইয়া সাতিশয় প্রীতি প্রাপ্ত হইলাম। বাবাজি আচারী বৈষ্ণব, যোগ ভক্তি এবং বিনয়ের মূর্তি বলিলেই হয়। তাহার কুটির চতুর্দিকে প্রাচীর দেওয়া, তাহার মধ্যে কয়েকটি দরজা আছে। এই প্রাচীরের মধ্যে এক অতি দীর্ঘ সুড়ঙ্গ আছে, তন্মধ্যে ইনি সমাধিস্থ হইয়া পড়িয়া থাকেন। যখন উপরে আসেন তখনই লোকজনের সঙ্গে কথাবার্তা কহেন। কি খান কেহই জানে না, এই জন্যই পৌহারি বাবা বলে। মধ্যে একবার 5 বৎসর একবারও গর্ত হইতে উঠেন নাই। লোকে জানিয়াছিল যে শরীর ছাড়িয়াছেন, কিন্তু আবার উঠিয়াছেন। এবার কিন্তু দেখা দেন না, তবে দ্বারের আড়াল হইতে কথা কহেন। এমন মিষ্ট কথা আমি কখনো শুনি নাই। কোনো ডাইরেক্ট সোজাসুজি প্রশ্নের উত্তর দেন না, বলেন দাস ক্যা জানে। কাউকে কিছু জিজ্ঞাসা করি যে আপনি ভগবান সম্পর্কে একটু বলুন, মানে আমি যদি জিজ্ঞাসা করি যে আপনি একটু ভগবান সম্পর্কে বলুন, বলছে দাস ক্যা জানে, আমি কি জানি, মানে ভাব বাচ্চে কথা বলেন আর কি, সরাসরি বলেন না। তবে কথা কহিতে কহিতে আগুন বাহির হয়, মানে বড় আদর্শের কথা বলেন আর কি, সেটাই স্বামীজি মজা করে বলছেন যে কথায় কথা আগুন বের হয় আর কি। আমি খুব জিদাজিদি করাতে বলিলেন যে আপনি কিছুদিন এ স্থানে থাকিয়া আমাকে কৃতার্থ করুন। এ প্রকার কখনো কহেন না। ইহাতেই বুঝিলাম আমাকে আশ্বাস দিলেন, এবং যখনই পীড়াপিড়ি করি তখনই বলেন কিছুদিন থাকুন। স্বামীজি তো খুব মানে ট্যালেন্টেড মানুষ ছিলেন, তো স্বামীজি মানে একটা আধিপত্য একটা ব্যাপার ছিল, যে মানে নেতা ছিলেন, মানে ছোটোবেলা থেকেই একদম। আপনারা স্বামীজির জীবনী সবাই পড়েছেন, তো দেখেছেন আমরা একটা নেতৃত্ব ভাব একটা ছিল, মানে ডমিনেটিং একটা ক্যারেক্টার ছিল স্বামীজির, মানে যেখানেই যেতেন ওখানেই উনিই হিরো আর কি, এরকম ব্যাপারটা। তো বিভিন্ন রকম জিজ্ঞাসা করছে এবং তাকে ভালোবাসতে হতো, মানে যারাই স্বামীজির সংস্পর্শে এসছে তাকে ভালো না বেসে পারেনি, মানে এরকমই তার চারিত্রিক বৈশিষ্ট্য ছিল। তো স্বামীজি বলছেন ওরকম করে যে, আর বলছেন যে যখনই জেদাজিদি করছেন তখনই পাওহারি বাবা বলছে কিছুদিন থাকুন, এই আশায় আছি। আর ইনি অতি পণ্ডিত ব্যক্তি, কিন্তু কিছুই প্রকাশ পায় না। আবার কর্মকাণ্ডও করেন, পূর্ণিমা হতে সংক্রান্তি পর্যন্ত হোম হয়। অতএব ইহার মধ্যে গর্তে যাইবেন না নিশ্চিত। অনুমতি কি লইব, ডাইরেক্ট স্পষ্ট উত্তর দিবেন না। দাসকে ভাগ্য ইত্যাদি ঢের বলিবেন। আপনার ইচ্ছা থাকে পত্রপাঠ চলিয়া আসুন, ইহার শরীর যাইলে বড় আফসোস থাকিবে। 2 দিন দেখা, অর্থাৎ আড়াল হইতে কথা কহিয়া যাইতে পারিবেন। আমার বন্ধু সতীশবাবু অতি সমাদরে আপনাকে গ্রহণ করিবেন। ওই সতীশচন্দ্র মুখোপাধ্যায়ের কথা বলছিলাম, তো আপনি আসলে সতীশবাবুর ঘরে থাকতে পারবেন, এসে আমাদের পাওহারি বাবাকে দেখতে পারবেন। আপনি পত্রপাঠ চলিয়া আসুন, ইতোমধ্যে আমি বাবাজিকে বলিব, মানে আপনার কথা বলিব, এরকম। তারপর দাস নরেন্দ্রনাথ, পুনশ্চ ইহা সঙ্গ না হইলেও এ প্রকার মহাপুরুষদের জন্য কোনো কষ্টই বৃথা হইবে না নিশ্চিত। অলমতি বিস্তরে এন, এরকম প্রয়োগ এখন আর হয় না, এগুলো সাধু তৎসম শব্দের প্রয়োগ আর কি। তো এরকমভাবে চিঠিটা শেষ করছেন আর কি।
আর নরেন্দ্রনাথ দেখুন প্রথম থেকেই চিঠিতে 29 নম্বর যে চিঠিটা, প্রথম থেকে একটা সম্মান বা একটা ভালোবাসা, যে একজন মহাপুরুষকে স্বামীজি নিজে দেখছেন, নরেন্দ্রনাথ নিজে দেখছেন। এবার যারা মহাপুরুষ হয় তারা চায় যে কোনো মহৎ জিনিস যদি আমি ভোগ করি বা আমি দেখি বা আমার যদি মানে আমি যদি দর্শন পাই, তাহলে যারা ভালো মানুষ তারা চাইবে যে অন্যরাও যাতে এই ভাগটা পায়, ওই ভালো জিনিসের ভাগটা পায়। সেই হিসেবে ইনি তার থেকে বয়োজ্যেষ্ঠ একজন পণ্ডিত মানুষকে বলছে যে আফসোস হতে পারে যদি আপনি দেখা না করে যান, আপনার পরবর্তীকালে আফসোস হতে পারে, তো আপনি এসে দেখা করে যেতে পারেন। আর এই বৃথা যাবে না এটাও বললেন যে আপনি চলে আসুন, হ্যাঁ, আর বৃথা হবে না, যে আপনার যে এরকম মহাপুরুষের জন্য কোনো কষ্টই বৃথা হইবে না, নিশ্চিত, এটা নিশ্চিত। এইভাবে মানে কনফিডেন্সে নেবার চেষ্টা করছেন স্বামীজি। এইভাবে এই চিঠিটা শেষ হচ্ছে। আর এখানে ওই সতীশবাবুর কথাও বললেন স্বামীজি যে আপনি আসুন এখানে, আর আমি বাবরি বাবাকেও বলে রাখবো আপনার কথা, দুদিন কথা বলে যাবেন, ভালো লাগবে, ভালো মানুষের সঙ্গ করলে তো ভালো লাগবে, এরকমভাবে বলছেন আর কি। এই এবার নেক্সট 30 নম্বর চিঠি, এটা বলরাম বাবুকে লিখিত। ছোট ছোট চিঠিগুলো, খুব ছোট ছোট চিঠিগুলো এখানে আছে। 30 নম্বর চিঠি গাজীপুর থেকে লিখছেন, 11ই ফেব্রুয়ারি 1890, বলরাম বাবুকে লিখিত। শুরু করছেন, পূজ্য পাদেশু, আপনার প্রেরিত পুস্তক পাইয়াছি। ওই যে চৈতন্য ভাগবত এসবগুলো বলেছিল না পাঠাবার জন্য, তো ওইগুলো পেয়েছে। ওটা 6 তারিখে লিখেছে, 11 তারিখে পেয়ে গেছে, মানে 10 তারিখে পেয়ে গেছে, বা হয়তো 11 তারিখে পেয়েছে, 11 তারিখেই লিখছে আর কি। আপনার প্রেরিত পুস্তক পাইয়াছি। ঋষিকেশে অমুকের পুনরায় জ্বর হইয়াছে, ম্যালেরিয়া ধরিল বোধহয়। যাহাদের কখনো জ্বর হয় না, হইলে শীঘ্র ছাড়ে না। আমিও প্রথম জ্বরে ওই প্রকার ভুগি, তাহার পূর্বে কখনো জ্বর হয় নাই। আমি ঋষিকেশের কোনো চিঠি পাই নাই, অমুক কোথায়। আমি কোমরে একটা বেদনায় বড় ভুগিতেছি। এলাহাবাদে শুরু হয়, মধ্যে সারিয়া যায়, আবার হইয়াছে। অতএব এ স্থানে কিছুদিন থাকিতে হইবে। বাবাজিরও অত্যন্ত অনুরোধ আমি কিছুদিন থাকি। কাঁচা রুটির কথা যে লিখিয়াছেন তাহা সত্য বটে, কিন্তু সাধু ওই রকমেই মরে, ঘটি বাটির মতন নহে। এবার শীঘ্র কাবু হচ্ছি না, আর মরিলেই ভালো, যে যত শীঘ্র যায় তত লাভ। এটা মানে খুব কেজো একটা চিঠি, খুব কেজো একটা, খুব সাধারণ একটা চিঠি, যে বলরামবাবুকে ওই ধন্যবাদ জ্ঞাপন করে একটা চিঠি, যে সে একটা বই চেয়েছিল, সে বইটা পাঠিয়েছে, তার জন্য তাকে ধন্যবাদ। আর কারো মানে কেজো, যে ঋষিকেশে কেউ গেছিল, মানে এখানে নাম উল্লেখ করা হচ্ছে না, বলছে ঋষিকেশে কারো একটা জ্বর হয়েছিল, তো ম্যালেরিয়া হয়েছে বোধহয়, এরকম একটা কেজো কথাবার্তা বলছেন। আর যাহাদের কখনো জ্বর হয় না, হইলে শীঘ্র ছাড়ে না, এই উত্তরপ্রদেশ বা এইসব অঞ্চলে। আমিও প্রথমে জ্বরে ওই প্রকার ভুগি, মানে স্বামীজিরও তো শরীর ভালো থাকতো না, মাঝে মাঝে জ্বর টর, ম্যালেরিয়া, পেট খারাপ, এসব বিভিন্ন রকমের হতো। সুগার ছিল, প্রচণ্ড সুগার ছিল স্বামীজির, আর তখন তো এত ভালো ভালো ওষুধপত্র ছিল না। তো তাহার পূর্বে কখনো জ্বর হয়নি, এই সমস্ত কথা বলছেন, যে অমুক কোথায়, আমি কোমরে একটা বেদনায় বড় ভুগিতেছি, এরকম সহজ সরল। এবার আপনাদের ভক্তদের মনে হতে পারে যে এত সহজ সরল, কিন্তু দেখুন এই কথার মধ্যেও কিন্তু একটা কথা, এই যে যত শীঘ্র যায় তত লাভ, মানে এটা একটা স্টেটমেন্ট, তাই না? এটা একটা বক্তব্য, যে যত শীঘ্র যায় তত লাভ, যে যত তাড়াতাড়ি পটল তোলে বা যে যত তাড়াতাড়ি মরে তত ভালো, যে যত শীঘ্র যায় তত ভালো আর কি, মানে ওরকমভাবে বলছে। কিন্তু এটা ভাবলে কিন্তু প্রচণ্ড, এখানে কিন্তু অনেক বড় অর্থ আছে, যে যত শীঘ্র যায় তত লাভ। তো এরকম করে ছোট ছোট কয়েকটা কথা দারুণভাবে স্বামীজি প্রত্যেকটা চিঠিতে কিছু না কিছু শিক্ষণীয় আছে। মনে হবে ক্যাজুয়ালি যে খুব খবর টবর নিচ্ছে, হ্যাঁ জ্বর হয়েছে, আমার পেট খারাপ হয়েছে, এইসব বলছে, হ্যাঁ, তো বিভিন্ন চিঠিতে এরকম আছে। তো এইগুলো, আর আমার কোমরে ব্যথা হয়েছে, এলাহাবাদ থেকে হয়েছিল, এইগুলো অনেকের মনে হতে পারে এইসব আলতু ফালতু শুনে কি হবে আমার। এইভাবে এই চিঠিটা। এবার নেক্সট প্রমথ দাসবাবুকে নেক্সট চিঠি, 13ই ফেব্রুয়ারি 1890, ঈশ্বর জয়তী বলে শুরু করছেন। পূজ্য পাদেশু, আপনার শারীরিক অসুস্থতা শুনিয়া চিন্তিত রহিলাম।
চিঠির আদান প্রদান হচ্ছে। প্রমোদাস বাবুর হয়তো শরীর খারাপ, সেই চিঠিটা দিয়েছিলেন, তো সেটা বলছে, আপনার শারীরিক অসুস্থতা শুনিয়া চিন্তিত রহিলাম, আমারও কোমরে এক প্রকার বেদনা হইয়া রহিয়াছে, সম্প্রতি অত্যন্ত বাড়িয়াছে এবং যাতনা দিতেছে। বাবাজিকে 2 দিন দেখিতে যাইতে পারি নাই কোমরে ব্যথার জন্য। তজ্জন্য তাহার নিকট হইতে আমার খবর লইতে এক ব্যক্তি আসিয়াছিল, অতএব আজ যাইব। দেখুন, পাওহারি বাবা তার সাথে সরাসরি দেখা করছে না, তাকে থাকতে বলছে, কিন্তু স্বামীজি 2 দিন যায়নি বলে তার জন্য লোকও পাঠিয়েছে, মানে ভালোবাসাটা। আপনার অসংখ্য প্রণাম দিব। আগুন বাহির হয় অর্থাৎ অতি অদ্ভুত গূঢ় ভক্তির কথা এবং নির্ভরের কথা বাহির হয়। মানে ভগবানের ওপর স্যারেন্ডার করা, নির্ভর, ভগবানের ওপর সমর্পণ করা, ভগবানকে বিশ্বাস করা, ভগবানের ওপর সব কিছু ছেড়ে দেওয়া, এই নির্ভর হওয়ার কথা, যে ঈশ্বর মানে যা করবে ঈশ্বর করবে, এরকমই নির্ভরতাটা, এই যে স্যারেন্ডারটা, যে আমি নিজেকে সমর্পণ করে দিলাম তার পায়ে। অতি ক্ষুদ্র অদ্ভুত গূঢ় ভক্তির কথা এবং নির্ভরের কথা বাহির হয়, এমন অদ্ভুত তিতিক্ষা এবং বিনয় কখনো দেখি নাই। কোনো মাল যদি পাই আপনার তাহাতে ভাগ আছে নিশ্চিত জানিবেন। মানে এটা অনেকের কাছে মনে হবে যে কীরকম কথা বলছে, কোনো মাল যদি পাই, কোনো মাল মানে কোনো ভালো কিছু যদি পাই আর কি। তো তো বাংলা ভাষাতে এরকম অনেক বিবর্তন হয়েছে। আগেকার দিনের অনেক শব্দ যেগুলো প্রচলিত ছিল সেগুলো আজকের দিনে সেগুলো ব্যান্ড হয়ে গেছে, সেগুলো বললে খারাপ শব্দ। তো মালটাল এ সমস্ত, তো আমাদের এখন বর্তমান যে বাংলা আছে সেখানে মাল বললে কীরকম ভাববে সবাই। তো যে মানে ওনার কাছ থেকে যদি ভালো কিছু পাই তাতে আপনার ভাগ আছে, মানে আপনাকে তো আসতে বলছিল, মানে আমাদের প্রমোদাস মিত্রকে স্বামীজি আসতে বলছেন, কিন্তু তার শরীর খারাপ হয়েছে, তিনি সেই জন্য আসতে পারছেন না জানিয়ে স্বামীজিকে চিঠি দিয়েছে। তখন বলছেন স্বামীজি, দেখুন কীরকম কৃতজ্ঞতা বোধ, যে বলছেন যে আমি কিছু পাই এনার কাছ থেকে তাহলে জানবেন আপনারও এতে ভাগ আছে, মানে এই হিসেবে ওই মাল বলছেন আর কি। আধ্যাত্মিকতা মানে কোনো সৎ শিক্ষা বা কোনো সৎ প্রেরণা কিছু, হ্যাঁ, তো সেই সমস্তগুলোই বলছেন। আর এখানে কিন্তু অনেক কিছু স্বামীজি বলছেন মানে পাওহারি বাবা সম্পর্কে, খুব সংক্ষেপে, মানে যদি সিরিয়াসলি না পড়ি বা সিরিয়াসলি না দেখি বা না ভাবি বুঝতে পারবো না। দেখুন এখানে খুব সুন্দর কয়েকটা কথা বলছে, আগুন বাহির হয়। মানে এটা কিন্তু দু রকমের ডবল মিনিং কথা হয় না, যে ডবল মিনিং কথা, দেখবেন একটা কথাতে অনেকগুলো মিনিং থাকে, তো সেরকম এখানে কিন্তু ডবল মিনিং কথা হচ্ছে। আগুন বাহির হয় মানে একজন মহাপুরুষ বা একটা মানুষের মুখ থেকে আগুন বাহির হয়? একটা মানুষের মুখ থেকে কখনো আগুন বের হয় না, একটা মানুষের মুখ থেকে কথা বের হয়। এবার এই কথাটা আগুন ধরিয়ে দেওয়ার মতো কথা, মানে প্রচণ্ড ইম্পর্ট্যান্ট একটা কথা, যে জীবন পাল্টে যাবে এরকম কোনো কথা। সেই হিসেবে বলছে আগুন বাহির হয় অর্থাৎ অতি অদ্ভুত গূঢ় ভক্তির কথা এবং নির্ভরের কথা বাহির হয়। মানে ভগবানের উপর সমর্পণ, মানে ভগবানের উপর ডিপেন্ডেন্ট, যে আমি ভগবান, মানে আমাদের তো এইটা শেখার আছে না, যে ভগবানের উপর আমরা ভরসা করতে পারি। দেখুন আমরা ভরসা করি না, যখন বিপদে পড়ি তখন ভরসা করি, যখন বিপদে পড়ি না, যখন স্বাভাবিক অবস্থা থাকে ভগবানের ভরসা করি না। মানে সাধারণ বাচ্চা ছেলের কথা বলি আমরাও যখন বাচ্চা ছেলে ছিলাম, যখন পরীক্ষা আসতো তখন ঠাকুরের কথা বেশি মনে পড়তো, ঠাকুর এবার পাস করিয়ে দাও, পরীক্ষা হলে গিয়ে বেশি বলতাম আমরা, তাই না? আবার এমনি কোনো বিপদে পড়লে তখন ভগবানের কথা মনে পড়ে, বাদ বাকি সময় মনে পড়ে না। কিন্তু ওই যে নির্ভরের কথা, যে ভগবানের উপর নির্ভর, ওই কথাটা বলছেন, যে অদ্ভুত মানে এই গূঢ় ভক্তির কথা, তারপরে এবং নির্ভরের কথা বাহির হয়। এই সমস্ত ভালো ভালো কথাগুলো এই পাওহারি বাবার কাছে শুনতে পাচ্ছি, সেইগুলো স্বামীজি বলছেন। যার সাথেই দেখা হচ্ছে বা যার কাছেই তিনি চিঠি লিখছেন তাকে বলার চেষ্টা করছেন। এমন অদ্ভুত তিতিক্ষা এবং বিনয় কখনো দেখি নাই। তিতিক্ষা মানে তপস্যা, এমন তপস্যা, খাচ্ছে না দাচ্ছে না, দিনের পর দিন উঠছেন না, দিনের পর দিন তপস্যা করছেন, হ্যাঁ, তন্ময় হয়ে পড়ে থাকছেন, হ্যাঁ, এরকম এই তিতিক্ষা এবং বিনয় দেখবেন এখানে একটা আছে, বিনয় শ্রদ্ধাবান, যেমন একটা কথা আছে, শ্রদ্ধাবান লভতে জ্ঞানম,
মানে জ্ঞান অর্জন করার জন্য শ্রদ্ধা এই ব্যাপারটা লাগে, কিন্তু শ্রদ্ধা, রেসপেক্ট। মনে করুন আপনার টিচার আপনাকে পড়াচ্ছে, আপনার যদি সেই টিচারের প্রতি শ্রদ্ধা না থাকে আপনি কিন্তু নিতে পারবেন না সেই জ্ঞানটা। এটা শ্রদ্ধাটা কিন্তু সবার প্রতি হতে পারে। একটা ছোট বাচ্চাকেও কিন্তু শ্রদ্ধা করা যায়, একটা গাছ পাখি একটা জড় পদার্থকেও শ্রদ্ধা করা যায়, রেসপেক্ট। আর শ্রদ্ধা যদি না দেখাতে পারেন আপনি কিন্তু কিচ্ছু অর্জন করতে পারবেন না, কখনো কোনো কিছু অর্জন করতে পারবেন না, সেটা জ্ঞান পড়াশোনা কোনো কিছু অর্জন করতে পারবেন না। তো সেই জন্য বলছে, আর শ্রদ্ধা না থাকলে ওই জ্ঞান অর্জনই করা যায় না। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম। আমি যখন প্রথম এই কথাটা শুনেছিলাম, আমাদের আসানসোল মিশনে আমি ওখানকার ছাত্র ছিলাম, তো ওখানে শুনেছিলাম যে শ্রদ্ধাবান লভতে জ্ঞানম, এবং সেখানে একজন মাস্টারমশাই কথাটা বলছিলেন যে ছোটদের কাছ থেকেও কিন্তু আমাদের অনেক কিছু শেখার আছে। ছোটরাও কিন্তু মানে আমরা দেখবেন অনেক সময় ছোটদেরকে দুচ্ছাই করি, হ্যাঁ তুই কি জানিস, তুই চুপ কর তো, বাবা মা কথা বলছে, ছেলেটা একটা কথা বলছে বা মেয়েটা একটা কথা বলছে, তুই চুপ কর তো। এটা কিন্তু ঠিক নয়। হ্যাঁ, সবার মধ্যেই কিন্তু সেই ভগবান আছেন, ঠিক আছে? সেই হিসেবে তো সেই শ্রদ্ধাবান লভতে জ্ঞানম যখন পড়লাম তখন ওই কথাটার তাৎপর্য কিন্তু অনুভূত হলো। সবাইকে শ্রদ্ধা, মানে একটা কীট পতঙ্গ তাকেও রেসপেক্ট করতে হয়, সবাইকে রেসপেক্ট করতে হয়। একটা ফুল ফুটেছে, সেও তো একটা বস্তু, মানে তাকেও তার যে মানে তার যে কৃতিত্ব তাকেও কিন্তু রেসপেক্ট করতে হয়, তাকেও কিন্তু সম্মান করতে হয়। কীট পরমাণু, মানে কীট, ওই স্বামীজির কথা আছে না যে কীট হতে ভুলে যাচ্ছি এই মুহূর্তে, যে সবাইকে কিন্তু শ্রদ্ধা করলে তখন কিন্তু আপনি লোকের কাছ থেকে শ্রদ্ধা পাবেন, ঠিক আছে? হ্যাঁ, কীট হতে না, ওইটাই বলতে চাইছি, লাইনটা ঠিক মনে পড়ছে না। কীট হতে কি পরমাণু, না লাইনটা মনে আছে? কীট, ওইটাই আমারও তো কীট পরমাণু মনে পড়ছে, তারপরে আর মনে পড়ছে না, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। তো এইভাবে প্রমোদ দাসবাবুকে ছোট্ট একটা চিঠি, এটা 13 তারিখে লিখেছেন, আবার 14 তারিখে আর একটা লিখছেন, সেটা 32 নম্বর চিঠি প্রমোদ দাসবাবুকে লিখিত 14 ফেব্রুয়ারি 1890। পূজ্যপাদেশু গতকল্য আপনাকে যে পত্র লিখিয়াছি তাহাতে শরৎ ভায়ার পত্রখানি পাঠাইতে বলিতে ভুলিয়াছি বোধ হয়, অনুগ্রহ করিয়া পাঠাইয়া দিবেন। গঙ্গাধর ভায়ার একখানি পত্র পাইয়াছি, তিনি এক্ষণে কাশ্মীর রামবাগ সমাধি শ্রীনগরে আছেন। আমি লুম্বাগোতে কোমরের বাত এ বড় ভুগিতেছি। ইতি দাস নরেন্দ্র। রাখাল ও সুবোধ ওঙ্কার গিরনার আবু বম্বে দ্বারকা দেখিয়া এক্ষণে বৃন্দাবনে আছেন। এটাও খুব স্বাভাবিক একটা কেজো চিঠি, 32 নম্বর। তো একটা কথা বলতে ভুলে গেছিলেন বলে আবার চিঠিটা দিলেন। এরপরে যে চিঠিটা আছে এইটা একটু ইম্পর্টেন্ট এবং এটা কন্ট্রোভার্সি করা চিঠি, কন্ট্রোভার্সি আছে এই চিঠিটাতে। পরবর্তীকালে যে 33 নম্বর চিঠিটা বলরাম বাবুকে লিখিত চিঠি, 1890। এবার এইখানে একটা মজার আছে, একটু বলি যে শ্রীমা সারদা দেবী ঠাকুর যতদিন ছিলেন, ঠাকুর তো নিজেই তাকে খুব সম্মানের সঙ্গে রাখতেন, তাকে গয়না টয়না করিয়ে দিতেন। আপনাদের মনে আছে যারা ঠাকুরের জীবনী টুবনি পড়ে দেখেছে, ওই গয়না পরিয়ে দিত, গয়না কিনে দিতেন। হ্যাঁ, ওই যে কী সব, মানে সীতা মা যেরকম করে পড়তো এরকম বড় বড় চুড়ি দেখবেন মায়ের হাতে আছে, এখানে যে ছবিটা যে সেখানেও মায়ের আছে, আর গয়না এ সমস্ত কিনে দিতেন। তো ওই যে ঠাকুরের যে সন্ন্যাসী পার্ষদরা, ঠাকুরের শরীর যাবার পর তো তাদের একটা মানে বিরহ ব্যথা, মানে এত অবতার একজন চলে গেল, তো তারা পরিব্রাজক অবস্থায় ঘুরে বেড়াচ্ছে। আর ভক্ত গৃহস্থ যারা, তারাও তাদের মতো করে আছে। কিন্তু মায়ের কি হলো এই খবরটা আর কেউ রাখেনি। তো মা খুব কষ্টে তখন ওই জয়রামবাটি কামারপুকুরে আছেন এবং শাক বেছে খাচ্ছেন, মানে এবং মায়ের জীবনীটা পড়লে এরকম দেখতে পাবেন। তো সেখানে খুব কষ্টে আছেন। তো গৃহস্থদের মধ্যেই তখন একটু ওই মাকে নিয়ে টানাপোড়েন শুরু হয়েছে। তো ওরকম একটা ব্যাপার এইখানে একটু কন্ট্রোভার্সি আছে, মানে গিরিশবাবুর সাথে বলরামবাবুর একটু মনোমালিন্য হয়েছে। তো ওই সব প্রসঙ্গ বা যোগিন মায়ের কাছে গিয়ে স্বামীজি বা আরও অন্যান্যরা গুরুভাইরা অনেক কথা বলেছে। তো সেই সব কন্ট্রোভার্সি এই চিঠিটাতে আছে। এবং বলরামবাবু অভিমান ভরে স্বামীজিকে একটা চিঠি লিখেছে, তার উত্তরে, তার উত্তরে এই কন্ট্রোভার্সি চিঠিটা, এটা একটু কঠিন ধরনের চিঠিটা। তো
তো এটা লিখছেন ওই গাজীপুর থেকেই, তার বন্ধু সতীশচন্দ্র মুখোপাধ্যায় তার ওখান থেকে, সতীশচন্দ্র মুখোপাধ্যায়ের ওখান থেকে লিখছেন, গোড়াবাজার গাজীপুর 14 ফেব্রুয়ারি 1890। পূজ্য পাদেশু, আপনার আফসোসপত্র পাইয়াছি। প্রথম দেখুন, প্রথমেই শুরু হচ্ছে যুদ্ধটা, আপনার আফসোসপত্র পাইয়াছি, মানে উনি খুব কান্নাকাটি করেছেন, হ্যাঁ, যে ওই চিঠিটাতে, যে আমি এত করলাম, হ্যাঁ, আমার কিছুই হলো না, হ্যাঁ, আর আমাকে অপমান করছে গিরিশ ঘোষ, এইসব বিভিন্ন রকমের সব আছে। তো প্রথম যে কথাটা, আপনার আফসোসপত্র পাইয়াছি, আমি শীঘ্র এ স্থান পরিত্যাগ করিতেছি না, বাবাজির অনুরোধ এড়াইবার জো নাই, সাধুদের সেবা করিয়া কি হইল বলিয়া আফসোস করিয়াছেন। যে আপনি তো সাধুদের সেবা করেছেন, এখন আফসোস করছেন যে এত সাধু সেবা করলাম, আমার কি হলো। দেখবেন আমাদের বেশিরভাগ মানুষেরই কিন্তু এই রোগটা আছে, আমরা এত করলাম কিন্তু আমাদেরকে কেউ পাত্তা দিচ্ছে না। সংসারেও দেখবেন আছে যে আমি আমার ছেলে মেয়েদের জন্য, আমার বরের জন্য এত কিছু করলাম, আমাকে পাত্তা দিচ্ছে না, গালাগালি দিচ্ছে, খারাপ কথা বলছে। কথা ঠিক বটে, অথচ নহে বটে। আইডিয়াল ব্লিস এর আদর্শ আনন্দ দিকে চাহিতে গেলে একথা সত্য বটে, কিন্তু যে স্থান ছাড়িয়া আসিয়াছেন সেদিকে তাকাইলে দেখিতে পাইবেন, ছিলেন গরু, হইয়াছেন মানুষ, হইবেন দেবতা এবং ঈশ্বর। মানে এটা মানে একটু ভাবার আছে কিন্তু, যে চিঠিটা যে দুর্দান্ত একটা চিঠি, এই যে বলছেন যে ছিলেন গরু, হইয়াছেন মানুষ, হইবেন দেবতা এবং ঈশ্বর, পরন্তু ওই প্রকার কি হইল অতি ভালো উন্নতির আশাস্বরূপ, নহিলে কেহ উঠিতে পারে না। এই যে আমরা এই যে নেগেটিভ, যে আমার কি হলো, আমি পাচ্ছি না কেন, আমি এত করছি আমি পাচ্ছি না কেন, এই যে এই আফসোসটা, ওইটাকেই দিচ্ছে আর কি। পাগড়ি বেঁধেই ভগবান, যে দেখে তাহার ওইখানেই খতম। আপনার সর্বদাই যে মনে পড়ে কি হইল, আপনি ধন্য নিশ্চিত জানিবেন, আপনার মার নাই। প্রশংসা করছে যে আপনি যে বলছেন যে আমার কি হলো, যতক্ষণ না আপনার ক্রাইসিস থাকবে ততক্ষণ তো আপনার, মানে আপনার যতক্ষণ ক্রাইসিস থাকবে আপনার চেষ্টাটা থাকবে। এবার ক্রাইসিসটা মিটে গেলে তারপর তার চেষ্টা থাকবে না। তো এই যে আপনি বলছেন আমার কি হলো, আমি পাচ্ছি না, তো এইটা থাকা ভালো ঈশ্বরের ক্ষেত্রে, যে আমার ঈশ্বর দর্শন হচ্ছে না, আমি কাঁদছি, আমার ঈশ্বর দর্শন হচ্ছে না, সেটা ঠিক আছে, কিন্তু আমার সম্পত্তি পাচ্ছি না, আমার ছেলে কেন চাকরি পাচ্ছে না, আমার মেয়ের কেন বিয়ে হচ্ছে না, এইসব ভাবলে কিন্তু উল্টোপাল্টা হয়ে যাবে, অন্য জিনিসে চলে যাবে। গিরিশবাবুর সহিত, এবার কথাটা আসছে, গিরিশবাবুর সহিত মাতা ঠাকুরণীকে আনিবার জন্য আপনার কি মতান্তর হইয়াছে। গিরিশবাবু লিখিয়াছেন, সে বিষয়ে আমার বলিবার কিছুই নাই, তবে আপনি অতি বুদ্ধিমান ব্যক্তি, কার্যসিদ্ধির প্রধান উপায় যে ধৈর্য, এ আপনি ঠিক বুঝেন। সে বিষয়ে চপলমতি আমরা, আপনার নিকট বহু শিক্ষার উপযুক্ত, সন্দেহ নাই। দেখুন, বলরাম বসু তো তার থেকে বড় বয়সে দিচ্ছে, কিন্তু শ্রদ্ধাও বজায় থাকছে, হ্যাঁ। তারপর পরে বলছে যে না, আমরা তো চপলমতি বালক, আমরা বললে আবার কি হবে, কিন্তু আপনি এরকম করে বলা হচ্ছে আর কি। কাশীতে আমি যোগীন মাতার ঘাড় না ভাঙা যায় এই বিষয়ে একদিন বাদানুবাদ ছলে কহিয়াছিলাম। মানে একটা ঘটনা, যে কাশীতে ওই যে আপনারা গেছেন অনেকে কাশীতে, সেই আমাদের যে আশ্রমটা আছে, রাস্তাটা পেরোলেই দেখবেন একটা ঘরে মা থাকতেন, মানে অনেক সাধুরা বলে, তো ওই ঘরে ওই যোগীন মা ছিল। এবার যোগীন মাও খুব বড় লোক নয়, কিন্তু এবার এখানে বলছে যে যোগীন মাতার ঘাড় না ভেঙে যায় এ বিষয়ে একদিন বাদানুবাদ চলে কহিয়াছিল, মানে মা তা ওখানে থাকছিল, এবার তার তো খরচ হচ্ছে, এবার সেই বিষয়ে হয়তো স্বামীজি কিছু বলেছিল। পরবর্তীকালে সেটা নিয়ে আবার অনেক ঝামেলা, হ্যাঁ, নরেন কেন বলবে, হ্যাঁ যোগীন তো ভক্ত, হ্যাঁ সে, কিন্তু সে বলছে যে গিরিশ ঘোষ নিজেকে এত ভক্ত বলে, বলরাম বসু এত বড় ভক্ত বলে, তাহলে মাকে এরকম সাধারণ মানুষের ভরসায় কেন থাকতে হবে, যোগীন মা তো গরিব মানুষ, এবার এরা দায়িত্ব নিতে পারছে না, এই ধরনের কিছু কন্ট্রোভার্সি। তৎসওয়ার আর আমি কোনো খবর জানি না এবং জানিতে ইচ্ছাও রাখি না। মাতা ঠাকুরানীর যে প্রকার ইচ্ছা হইবে সেই প্রকারই করিবেন। আমি কোন নরাধম, তাহার সম্বন্ধে কোনো বিষয়ে কথা কহি,
যোগিন মাতাকে যে বারণ করিয়াছিলাম তাহা যদি দোষের হইয়া থাকে তজ্জন্য লক্ষ লক্ষ ক্ষমা প্রার্থনা করিতেছি। মানে যোগিন মাকে বলেছিল যে তুমি কেন করছো, তুমি কোথায় পাবে, এই যে মাকে দেখাশোনা করছো, এই যে লক্ষ্মী নিবাসে থাকছো, তো এগুলো তুমি কোথায় পাবে, এইটা বলেছিল। তো এইটা নিয়ে আবার অনেক ঝামেলা, সেই নিয়ে বলছে আপনি সৎ বিবেচক, আপনাকে কি বলিব, কান দুটো কিন্তু মুখ একটা, বিশেষত আপনার মুখ বড় কড়া এবং ফসফস করিয়া লার্জ প্রমিস, বেশি বেশি অঙ্গীকার বাক্য বাহির হয় না বলিয়া আমিও আপনার উপর অনেক সময় বিরক্ত হই, কিন্তু বিচার করিয়া দেখি যে আপনি সৎ বিবেচনার কার্য করেন, স্লো বাট শিওর, ধীর কিন্তু নিশ্চিত। সব রকমই হচ্ছে, কিন্তু ভালো প্রশংসাও করছে, আবার তার যেটা গুণ আছে সেটাও বলছেন। হোয়াট ইজ লস্ট ইন পাওয়ার ইজ গেইন ইন স্পিড, শক্তি যে পরিমাণ ব্যয়িত হয় গতি বৃদ্ধিতে তাহা পোষাইয়া যায়। যাহাই হোক, সংসারে কথা লইয়াই কাজ, কথার ছাল ছাড়াইয়া তাতে আপনার কৃপণতার আবরণ এত ছড়াইয়া অন্তর্দৃষ্টি সকলের হয় না, এবং বহু সঙ্গ না করিলে কোনো ব্যক্তিকে বুঝা যায় না। ইহা মনে করিয়া এবং শ্রী শ্রী গুরুদেব এবং মাতা ঠাকুরানীকে স্মরণ করিয়া নিরঞ্জন যদি আপনাকে কিছু কটু কাটব্য বলিয়া থাকে ক্ষমা করিবেন। এবং তারপরে আমাদের নিরঞ্জনানন্দ, যে একটু মাথা গরম, এখানে আছে ছবি দেখবেন, নিরঞ্জনানন্দজি এইদিকে ছিল, এখন কাজ হচ্ছে বলে তুলেছে, ওই স্বামী নিরঞ্জনানন্দ, সে তো লাঠি বাজছিল, খুব গায়ে জোর, তো উল্টোপাল্টা কিছু বলেছিল, হ্যাঁ এসব কিসের ভক্ত, হ্যাঁ মাকে দেখছে না, এসব বলেছিল আর কি। তো সেইটা মানে বলরাম বসুকেও বলেছিল, কটু কাটব্য বলেছিল, তো যে যদি নিরঞ্জন যদি আপনাকে কিছু কটু কাটব্য বলিয়া থাকে ক্ষমা করিবেন। দেখুন, সেও চাইছে যে নিরঞ্জন বলুক, নিরঞ্জন বলেছে ঠিক আছে, তারপরে বলছে যে নিরঞ্জন যদি কোনো কটু কাটব্য বলে ক্ষমা করবেন। ধর্ম দলে নহে, হুজুগে নহে, গুরুদেবের এই সকল উপদেশ ভুলিয়া যান কেন? আপনার যা করিবার সাধ্য করুন, কিন্তু তাহার কি ব্যবহার হইল কি না হইল ভালো মন্দ বিচার করার অধিকার আমাদের বোধহয় নাই। আপনার যেটা করার আছে আপনি করুন। মনে করুন আপনি কারোর জন্য কিছু করতে চাইছেন, এবার আপনি তাকে সাহায্য করছেন বলে আপনি তো তার মালিক হয়ে যাননি, বোঝানো যাচ্ছে না? স্বামীজি এই জায়গাটা ধরছেন যে আমি মনে করুন একটা কিছু করছি, তাহলে আমি তো মনে করুন আমি স্কুলে কিছু একটা করছি, আমি কাজ করছি বা কিছু একটা করছি, তাহলে আমি কি স্কুলের মালিক হয়ে গেলাম? এবার এবার এরা ওই মায়ের ওই ধরনের, মাকে কেউ দেখছে না কিন্তু সবাই বলছে আমরা মাকে দেখছি, এই ধরনের বিভিন্ন রকম। তারপরে তো ওই মায়ের বাড়িতে শারদানন্দজি নিয়ে এলেন, এ ঠেলাঠেলি করছে, মা কোথায় থাকবে, মানে কীরকম হয়ে গেছিল, মার স্থায়ী কোনো ঠিকানা ছিল না, কখনো জয়রামবাটিতে থাকছে, কখনো কামারপুকুরে থাকছে, কিছুদিন মাস্টারমশাইয়ের ঘরে গিয়ে থাকছে, কিছুদিন কাশিতে গিয়ে থাকছে লক্ষ্মী নিবাসে, কিছুদিন পুরীতে গিয়ে বলরামবাবুদের বাড়িতে থাকছে, কিছুদিন কোঠারে গিয়ে থাকছে, কিছুদিন সাউথে গিয়ে কোনো রামকৃষ্ণানন্দজি ব্যবস্থা করছেন, মানে কোনো স্থায়ী ঠিকানা নেই। আপনাদের মনে আছে হয়তো, তারপরেই তো আমাদের ওই বাগবাজারে, ওই যে বাগবাজারে মায়ের বাড়ি, যেটা ওই খেরো কেদার বলে একজনের কাছ থেকে জমিটা কিনে মাকে থাকবার জন্য ওখানে একটা ব্যবস্থা করা হলো। তো এই সব বলা হচ্ছে সেই সময়। গিরিশবাবু যে আঘাত পাইয়াছেন তাহাতে এ সময়ে মাতা ঠাকুরানীর সেবায় তাহার বিশেষ শান্তি লাভ হইবে। তিনি অতি তীক্ষ্ণ বুদ্ধি, তাহার সম্বন্ধে আমি কি বিচার করিব? গুরুদেব আপনার উপর সম্পূর্ণ বিশ্বাস করিতেন, মানে ঠাকুর আপনার বাটি ভিন্ন কোথাও অন্নাদি গ্রহণ করিতেন না, এবং শুনিয়াছি মাতা ঠাকুরানীও আপনাকে সম্পূর্ণ বিশ্বাস করেন। এই সকল মনে করিয়া আমাদের ন্যায় চপলমতি বালকদিগের নিজ পুত্রের কৃত অপরাধের ন্যায় সকল অপরাধ সহ্য ও ক্ষমা করিবেন। অধিক কী লিখিব, মানে প্রচুর ঝামেলা হয়েছে গিরিশবাবুর সাথে, বলরামবাবুর সাথে, নিরঞ্জন প্রচুর গালাগালি দিয়েছে, হ্যাঁ, যে তোমরা ভক্তগিরি করো, এইসব এরকম বিভিন্ন রকমের। তো সেই নিয়ে এটা মলম দেওয়া হচ্ছে আর কি, স্বামীজি মলম দিচ্ছেন, কিন্তু মলম দিতে দিতে আবার কটু কাটব্য বলাও হচ্ছে আর কি। জন্ম মহোৎসব কবে হইবে পত্রপাঠ লিখিবেন। এতক্ষণ হলো, এরপরে কিন্তু প্রসঙ্গ
চেঞ্জ হয়ে গেল। দেখুন জন্মোৎসব কবে হবে, মানে ঠাকুরের জন্ম মহোৎসব। এই যে এখন ওই যে ঠাকুরের জন্ম মহোৎসব হয় দেখবেন, মানে আমাদের বেলুর মঠে হয় ওই যে পাবলিক সেলিব্রেশন, ঠাকুরের জন্মতিথি পুজো, তো তারপরে পাবলিক সেলিব্রেশন। তো দক্ষিণেশ্বরে আগে হতো, তারপরে দাঁদের ঠাকুর বাড়িতে হয়েছে। বেলুর মঠে যখন হয়নি, বেলুর মঠ তখনও তৈরি হয়নি, তখন ওই বেলুর মঠের পাশেই দেখবেন দাঁদের ঠাকুর বাড়ি আছে, সেই দাঁদের ঠাকুর বাড়িতে হয়েছিল। এবার এটা বলছেন জন্মোৎসব কবে হইবে, পত্রপাঠ লিখিবেন। আমার কোমরে একটা বেদনায় বড় অসুস্থ করিয়াছে, আমার কোমরে একটা বেদনায় বড় অসুস্থ করিয়াছে, আর দিন কয়েক বাদে এ স্থানে বড় শোভা হইবে। ক্রোশ ক্রোশ ব্যাপী গোলাপ ফুলের মাঠে ফুল ফুটিবে। মানে এবার গাজীপুরের গল্প বলছে যে ক্রোশ ক্রোশ ব্যাপী গোলাপ ফুলের মাঠে ফুল ফুটিবে। সেই সময় সতীশ কতকগুলো তাজা ফুল ও ডাল মহোৎসব উপলক্ষে পাঠাইবে বলিতেছে। যোগেন কোথায়, কেমন আছে? বাবুরাম কেমন আছে? সারদা কি এখন তেমনি চঞ্চল চিত্ত? গুপ্ত কি করিতেছে? তারক দাদা, গোপাল দাদা প্রভৃতিকে আমার প্রণাম। মাস্টারের ভাইপো কতদূর পড়িল? রাম ও ফকির কৃষ্ণময়ীকে আমার আশীর্বাদ দিবেন। রাম, ফকির, কৃষ্ণময়ী এরা হচ্ছে বলরামবাবুর সন্ততি। রাম হচ্ছে বড় ছেলে, তারপর ফকির একটা ছেলে, আর কৃষ্ণময়ী হচ্ছে আরেকটা মেয়ে। আমার আশীর্বাদ দিবেন। তাহারা পড়াশোনা কেমন করিতেছে? ভগবান করুন আপনার ছেলে যেন মানুষ হয়, না মরদ না হয়, না মরদ না হয়। তুলসীবাবুকে আমার লক্ষ লক্ষ সাদর সম্ভাষণ দিবেন, এবং এবারে একলা স্যান্ডেলেও নিজের খাটনি খাটিতে পারিবি কি না। চুনিবাবু কেমন আছেন? বলরামবাবু, মাতা ঠাকুরানী যদি আসিয়া থাকেন আমার কোটি কোটি প্রণাম দিবেন এবং আশীর্বাদ করিতে বলিবেন, যেন আমার অটল অধ্যাবসায় হয়, কিংবা এ শরীরে যদি তাহা অসম্ভব যেন শীঘ্রই ইহার পতন হয়। মানে নিজের মানে যদি আমার অধ্যাবসায় আমি করতে পারি ভালো, নাহলে যদি মরে যায় এ শরীরটা ভালো, মানে চলে যায়, নষ্ট হয়ে যায়, তাহলে ভালো। কিংবা এ শরীর যদি তাহা অসম্ভব যেন শীঘ্র ইহার পতন হয়। পরের পত্রখানি গুপ্তকে দেখাইবেন বলে দাস নরেন্দ্র বলে চিঠিটা শেষ করছেন। চিঠিটাতে দেখুন একটা শেখার ব্যাপার আছে, কন্ট্রোভার্সি আছে চিঠিটাতে প্রচুর। এবং এইখানে ওই প্রথমে একটু উল্টোপাল্টা বললেন, তারপরে শেষে দেখুন এ কেমন আছে, সে কেমন আছে, তোমার ছেলে মেয়েদেরকে আশীর্বাদ দেবে, কেমন পড়াশোনা করছে, এইভাবে শেষ করছে। অদ্ভুত চিঠি, কিন্তু এইটা আমাদের হওয়া উচিত, কিন্তু মানে সব রকমের। আর কিন্তু আমরা রেগে গেলে দেখবেন তখন আর সাত পাঁচ ভাবি না, মানে রেগে গেলে শুধু খারাপ খারাপ কথাই বেরোচ্ছে তখন, তাই না? মানে স্বামীজি এদের কাছে এইটা আমাদের শেখার আছে, তাই না? যেমন একটা চিঠিতে খারাপ কথাও বললাম, আবার ভালো কথাও বললাম, আবার নর্মাল কথাও বললাম, কেজো কথাও বললাম, সব রকমেরই দিলাম। তাহলে কেউ বলতে পারবে না শুধু গালাগালি দিয়েছে, সব রকমের। এই ঠাকুরমা স্বামীজির কাছে সকলের জন্য প্রার্থনা করছি, সকলের সর্বাঙ্গীন কল্যাণ করুন ঠাকুরমা স্বামীজি। সকলে ভালো থাকুন, নমস্কার। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।